আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো দেশের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলি তখন প্রায়ই ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেই। আমরা বলি অমুক নেতা স্বৈরাচারী, তমুক নেতা দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি সমস্যাটা হয়তো ব্যক্তির চেয়েও গভীরে, সরাসরি সেই ব্যবস্থার ভেতরেই লুকিয়ে আছে। আজ আমরা একটি কঠিন কিন্তু জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা সময়ের সাথে সাথে একজন চরম ক্ষমতাধর স্বৈরাচারী শাসকে পরিণত হতে পারে। এর পেছনে কি শুধু তার ব্যক্তিগত ইচ্ছাই দেয়, নাকি আমাদের সংবিধান, রাজনৈতিক কাঠামোই তাকে সেই সুযোগ করে দেয়? চলুন এই সমস্যার গভীরে যাওয়া যায়। এটা সত্যি যে শেখ হাসিনা কোনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেননি, এসেছিলেন নির্বাচনের মাধ্যমে, কিন্তু যে আইনি কাঠামো বা সিস্টেম তিনি পেয়েছিলেন সেইটাই তাকে ধীরে ধীরে প্রায় অপ্রতিরোধ করে তোলে। গত ডক্টর আকবর আলী খানের একটি বিখ্যাত উক্তি আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাশিয়ার জার কিংবা ভারতের মুঘল সম্রাটের চেয়েও বেশি ক্ষমতাবান। কথাটা শুনতে অবাক লাগলেও এর পেছনের শক্ত সাংবিধানিক ভিত্তি রয়েছে। আমাদের সংবিধানের 48(3) এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। অর্থাৎ রাষ্ট্রপতির পদটি অনেকটাই আলংকারিক। অনুচ্ছেদ 55(2) এই অনুচ্ছেদে বলছে, রাষ্ট্রের সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বে প্রচারিত হয়, যদিও সংসদীয় গণতন্ত্রে এই ক্ষমতা মন্ত্রিসভার উপর ন্যস্ত থাকার কথা। এই দুটি অনুচ্ছেদ মিলেই প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করে তুলছে। 1991 সালে যখন দ্বাদশ সংশোধনের মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়, তখন রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়ে প্রধানমন্ত্রীকে প্রায় রাজকীয় ক্ষমতা দেওয়া হয়। এর উপর সংবিধানে একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তার কোনো সীমা নির্ধারণ করা নেই। ফলে আজীবন ক্ষমতায় থাকার একটি সুযোগ তৈরি হয়, যা স্বৈরতন্ত্রের পথকে আরও সহজ করে। প্রধানমন্ত্রীর এই বিপুল ক্ষমতার সবচেয়ে বড় উৎস হলো একই ব্যক্তির তিনটি শক্তিশালী পদ ধরে রাখা। পদ তিনটি হলো প্রধানমন্ত্রী বা নির্বাহী বিভাগের প্রধান, সংসদ নেতা বা আইনসভার কার্যত প্রধান, 3 নম্বর হচ্ছে দলীয় প্রধান, নিজ রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা। এই ব্যবস্থাটি সরাসরি ক্ষমতার পৃথকীকরণ নীতির পরিপন্থী। এই নীতির মূল কথাই হলো রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগকে আলাদা রাখা, যাতে কেউ এককভাবে অপ্রতিরোধ হয়ে উঠতে না পারে। কিন্তু যখন প্রধানমন্ত্রী নিজেই সংসদ নেতা, তখন আইনসভা বা সংসদ কি আর সরকারের কাজের জবাবদিহি চাইতে পারে না। আরও ভয়ঙ্কর বিষয় হলো, প্রধানমন্ত্রী যখন প্রধানও হন, একটি রাজনৈতিক দলের কাজ হলো সরকারকে সঠিক পথে রাখা, তাদের ভুল ধরিয়ে দেওয়া এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে বাধ্য করা। কিন্তু দলের নেতাই যদি সরকার প্রধান হন, তাহলে দলকে দিয়ে সরকারের সমালোচনা করানো কি সম্ভব? জবাবদিহিতার মৃত্যু এবং দলের পরিণতি। এর একটি চমৎকার উদাহরণ হলো আওয়ামী লীগের 2008 সালের নির্বাচনী ইশতেহার, দিন বদলের সনদ। এই সনদ দেখে মানুষ তাদের ভোট দিয়েছিল। নির্বাচনের পর দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব ছিল শেখ হাসিনার সরকারকে প্রশ্ন করা, দিন বদলের সনদের কতটুকু বাস্তবায়িত হয়েছে, কেন হয়নি। কিন্তু দলটি তো তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ তাকে যারা প্রশ্ন করবে সেই সরকার প্রধানই তো তখন দলের দলীয় প্রধান। ফলে সরকার এবং দল মিলেমিশে একাকার হয়ে যায় এবং সরকারের কোনো জবাবদিহিতা থাকে না। এই চরম মূল্য দিতে হয়েছে দল হিসেবে আওয়ামী লীগকে। যখন সরকার ও দল এক হয়ে যায়, তখন সরকারকে যে কোনো অন্যায়ের দায়ভার দলের উপরেই পড়ে। প্রতি জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানের সময় আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় কর্মীরাও সহিংসতা জড়িয়েছে। এটা সম্ভব হয়েছে কারণ দলের উপর প্রধানমন্ত্রীর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল এবং দল তার নিজস্ব সত্তা হারিয়ে সরকারের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল। তাহলে কি এর কোনো সমাধান নেই? অবশ্যই আছে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই এই সমস্যার সমাধান হয়েছে। উদাহরণ হিসেবে ভারত আমরা দেখতে পারি, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কংগ্রেসের সভাপতি ছিলেন সোনিয়া গান্ধী। এই মডেলের সুবিধা হলো সরকার এবং দল আলাদা থাকে, দল সরকারের ভুল ধরে দিতে পারে এবং চাপ সৃষ্টি করতে পারে এবং একটি অভ্যন্তরীণ ভারসাম্য বজায় থাকে। বাংলাদেশ যদি আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং ভবিষ্যতের যে কোনো স্বৈরাচারের উত্থান রোধ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই প্রাতিষ্ঠানিক ত্রুটি মেরামত করতে হবে। একই ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদ থাকা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ সর্বোচ্চ 2 বারের সীমাবদ্ধ করতে হবে এবং ক্ষমতার এই পৃথকীকরণ
নিশ্চিত করতে পারে যে কোনো ব্যক্তি যেন ব্যবস্থার চেয়ে বড় হয়ে উঠতে না পারে এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। আপনি কি মনে করেন বাংলাদেশের এই সংস্কারগুলো সম্ভব? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।